আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমএপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে আমরা ইম্পর্টেন্ট আরেকটা টপিকস নিয়ে চলে এসেছি। তো আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যান্ড পাইপ সিস্টেম ডিজাইন, অর্থাৎ স্ট্যান্ড পাইপ সিস্টেম ডিজাইন আমরা কিভাবে করব সেই ডিজাইনটা নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা শুরু করব। তো আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা হিন্টস দিতে চাই, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ড পাইপ সিস্টেমের ডিজাইনটা আমি দুইটা তিনটা পার্টে করব। কারণ হচ্ছে যে আমাদের এই সিস্টেমটা যদি আমি একটা পার্টে করতে চাই একটু বড় হয়ে যাবে এবং আপনাদের জন্য অনেক বোরিং হয়ে যাবে। তো যার জন্য আমাকে এটা কয়েকটা পার্টে করতে হবে। তো ম্যাক্সিমাম আমার মনে হয় আমি তিনটা পার্ট করব। তো আপনাদেরকে সবাইকে এই তিনটা পার্ট ধৈর্য সহকারে দেখার জন্য আমি অনুরোধ করছি। তো আমরা হচ্ছে এই যে স্ট্যান্ড পাইপ সিস্টেম, এই স্ট্যান্ড পাইপ সিস্টেমটাকে আমরা ডিজাইন করার জন্য আমরা কতগুলো স্টেপ ফলো করব। সেই স্টেপগুলো ফলো করে করে হচ্ছে আমরা ডিজাইনটা করব, তাহলে আমাদের জন্য খুব ইজিলি বুঝতে আমাদের জন্য সুবিধা হবে যে কোন কাজটার পরে কোন কাজটা আমাদের করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই স্টেপগুলো দেখে ফেলি প্রথমে, যে কি কি স্টেপ আমরা ফলো করব। তো স্ট্যান্ড পাইপ সিস্টেম ডিজাইন অনুসারে এইটা হচ্ছে, এই স্টেপগুলো আসলে কোনো স্ট্যান্ডার্ড না। এই স্টেপগুলো হচ্ছে একান্ত আপনার ব্যক্তিগতভাবে যে আপনি কিভাবে হচ্ছে যে ডিজাইন করলে আপনার সিকোয়েন্সটা মেনটেন করবেন। তো আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আমার কাছে মনে হয়েছে যে এই স্টেপগুলো যদি আমরা ফলো করি বা এই স্টেপগুলো মাথায় রেখে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের জন্য খুবই সহজ এবং একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং অ্যাজ পার স্ট্যান্ডার্ড অনুসারে আমরা হচ্ছে এই স্ট্যান্ড পাইপ সিস্টেমটা ডিজাইন করতে পারবো, এবং আমাদের সবগুলো বিষয় এখানে এই স্টেপগুলোর মাধ্যমে আমরা কভার করতে পারবো। আমরা ডিরেক্ট মাঝখান থেকে কোনো ধরনের ক্যালকুলেশন করব না। আমি চেষ্টা করেছি আপনাদেরকে একদম বেসিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনাদের হচ্ছে ক্যালকুলেশনটা যেন বুঝাতে পারি, সেই হিসাব করেই কিন্তু এই স্টেপগুলো আমি ফলো করতে পারি। তো এই স্টেপগুলো ফলো করে কিন্তু আপনারা খুব সহজেই স্ট্যান্ড পাইপ সিস্টেমের ডিজাইন করে ফেলতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন প্রথম যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কি, যে এক নম্বরে হচ্ছে আমরা প্রথমে দেখব যে আমরা অ্যাকচুয়ালি যে এরিয়ার জন্য বা যে বিল্ডিং এর জন্য বা যে প্রজেক্টের জন্য আমরা হচ্ছে যে স্ট্যান্ড পাইপ সিস্টেম ডিজাইন করব, সেই স্ট্যান্ড পাইপ সিস্টেমটা অ্যাকচুয়ালি আমরা সেই প্রজেক্টে কোন ক্লাস ইউজ করব। কারণ আমাদের এই ক্লাসের উপর ডিপেন্ড করে, আমরা জানি আপনারা যদি আমার আগে টিউটোরিয়ালটা দেখে থাকেন সেখানে দেখবেন যে ক্লাসের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের পাইপ সাইজগুলো হয়, ল্যান্ডিং বাল্বের সাইজটা হয়, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য আগে সিলেক্ট করতে হবে এটা কি আমাদের ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 স্ট্যান্ড পাইপ সিস্টেম, সেই হিসাব করে কিন্তু আমাদের ডিজাইন করতে হবে। তো আমি প্রথম স্টেপে আমরা যেটা করব যে ক্লাস অনুসারে আমাদের অ্যাজ পার স্ট্যান্ডার্ড অনুসারে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য কিভাবে আমরা হচ্ছে ক্লাসটা সিলেক্ট করব সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। দেন হচ্ছে আমি যেটা করব যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ রাইজার অ্যান্ড সাইজ অ্যাজ পার স্ট্যান্ডার্ড। অর্থাৎ যখন আমার ক্লাসটা হয়ে যাবে তখন আমি দেখব যে আমার প্রজেক্টে প্রথমে কয়টা রাইজার আমাদের হচ্ছে লাগবে এবং সেই রাইজারের সাইজ কি হবে, এবং সেগুলো অবশ্যই আমাদেরকে কি করতে হবে, গাইডলাইন ফলো করে, অর্থাৎ এনএফপিএ 14, বিএনবিসি এবং হচ্ছে আমার হচ্ছে এএজি অর্থাৎ অথরিটি হ্যাভিং জুরিসডিকশন, এই অনুসারে আমাদের বা লোকাল অথরিটি অনুসারে আমাদের রাইজারের লোকেশনগুলো, রাইজারের সাইজগুলো কি ঠিক আছে কিনা সেটা আমাদের বের করতে হবে। এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারেন যে এই রাইজারের সাইজ এগুলো তো আমাদের মুখস্থ, এগুলো আমাদের আসলে কি দরকার করার। আসলে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে রাইজারের সাইজ গুলো আমাদের অনেকেরই মুখস্থ, বাট এইটা কি অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ডার্ড অনুসারে হচ্ছে কিনা বা স্ট্যান্ডার্ড অনুসারে হয়েছে কিনা এটা আমি কিভাবে চ্যালেঞ্জ করব, তার জন্য আমাদেরকে স্ট্যান্ডার্ডগুলো কিছু রিভিউ করতে হবে এবং সেই অনুসারে আমাদেরকে আমাদের এই সাইজটা সিলেক্ট করতে হবে। আমাকে যেন না বলতে হয় অমুক প্রজেক্টে দেখেছি আমি করেছি, অমুকে করেছে, অমুকে অ্যাপ্রুভাল দিয়েছে, আমরা কিন্তু সেদিকে যাব না। আমরা হচ্ছে অ্যাজ পার স্ট্যান্ডার্ড অনুসারে কি সাইজ বলেছে এবং কি ক্লোজ আমাদের জন্য রয়েছে সেই অনুসারে হচ্ছে আমরা সাইজ সিলেক্ট করব। তাছাড়া নাম্বার অফ রাইজার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের ফ্লোটা ডিপেন্ড করবে, আমার কয়টা রাইজার কয়টা কি পরিমাণে ফ্লো হবে, ওই জন্য হচ্ছে আমাদেরকে আগে নাম্বার অফ রাইজারটা বের করে নিতে হবে। দেন হচ্ছে ক্যালকুলেট দ্য ফ্লো রেট অ্যাজ পার স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে আমাদের 3 নম্বরে যেটা করব যে এই যে আমরা রাইজারগুলো বের করেছি,
ক্লাস বের করেছি। এখন এই সিস্টেম, এই রাইজারের জন্য বা এই ক্লাসের সিস্টেমের জন্য আমাদেরকে কতটুকু ফ্লো রেট, আমাদের পাম্পের ফ্লো রেটটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেন হচ্ছে 4 নাম্বার যে স্টেপ আমরা করব, ক্যালকুলেট দ্য রেসিডুয়াল প্রেসার ফর রিমোট হোস কানেকশন। অর্থাৎ আমরা যে ক্লাসটা সিলেক্ট করব, সেই ক্লাস সিলেক্ট করার পরে আমাদের যে ল্যান্ডিং হোস থাকবে বা কানেকশন থাকবে বা হোস পাইপ কানেকশনটা থাকবে, সেই কানেকশন তার অ্যাকচুয়ালি রিমোটে যে কানেকশনটা রয়েছে সেইটাতে আমাদের কতটুকু রেসিডুয়াল প্রেসার লাগবে সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তো রেসিডুয়াল প্রেসার জিনিসটা কি? অ্যাকচুয়ালি রেসিডুয়াল প্রেসারটা হচ্ছে আমাদের সিস্টেমটা যখন রানিং অবস্থা থাকবে, সে আমাদের যে হোস্ট কানেকশন ভালভটা, হ্যাঁ, তার অপারেটিং প্রেসারটা আসলে কতটুকু দরকার সেটা হচ্ছে আমাদের অ্যাজ পার স্ট্যান্ডার্ড অনুসারে আমাদেরকে এনএপিএ কতটুকু বলেছে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেন আজকে আমরা ক্যালকুলেট করব হচ্ছে প্রেসার রিকোয়ার্ড ফর ভার্টিক্যাল এলিভেশন। দেন আমাকে হচ্ছে দেখতে হবে যে এই যে পুরো সিস্টেমে আমাদের কি পরিমাণ ভার্টিক্যাল আপ করতে হবে, কতটুকু আমাদের ভার্টিক্যাল এলিভেশন আছে আমাদের ওয়াটারটাকে আপ করতে হবে, সেইটার জন্য কি পরিমাণ প্রেসার লাগে সেটা ইউজ করতে হবে। দেন ফ্রিকশন লস, 6 নম্বর আমরা ফ্রিকশন লস ক্যালকুলেশন করব। তারপর হচ্ছে টোটাল পাম্প রিকোয়ার্ড প্রেসার। অ্যাকচুয়ালি এই চারটা যে স্টেপ, এই চারটা স্টেপ হচ্ছে আমাদের যে সিস্টেম থাকবে সেই সিস্টেমের পাম্পের যে প্রেসার প্রয়োজন, অর্থাৎ সিস্টেম রানিং করার জন্য যে প্রেসার প্রয়োজন অ্যাজ পার স্ট্যান্ডার্ড অনুসারে সেই প্রেসারটা আমরা ক্যালকুলেশন করব। তো আমি এখানে চারটা স্টেপ করেছি এই জন্যই যে আমাদের অ্যাকচুয়ালি কোথায় থেকে কোনটা থেকে আমরা শুরু করব প্রেসার ক্যালকুলেশনটা, কোন জিনিসটা আমরা আগে করব সেই জিনিসটা আমি এখানে সেগমেন্ট করেছি। আপনি কিন্তু চাইলে আপনার মতো করে করতে পারেন, ঠিক আছে, এইটা টোটালি আপনার উপর ডিপেন্ড। বাট আমার কাছে মনে হয়েছে যে এই স্টেপে যদি আমি করি তাহলে আমাদের জন্য হয়তো জিনিসটা সহজ হবে, যার কারণে আমি স্টেপগুলো একটু ভাগ করেছি, ঠিক আছে। তো আপনি আপনার মতো করতে পারেন, যদি আপনি মেইন থিওরিটা বুঝে যান তাহলে আপনি আপনার যে জিনিসটা সহজ হয় আপনি ওইভাবে করতে পারেন, সমস্যা নেই। কারণ আমাদের এই চ্যানেলে হয়েছে কি যে আমাদের এই চ্যানেলে আমি মনে করি যে আমাদের এই টিউটোরিয়ালগুলো যারা একদম বেসিক থেকে শুরু করে তারাও যেন যেমন বুঝতে পারে, এবং যারা অনেকে আছে অলরেডি অনেক কিছু জানে তারাও যেন বুঝতে পারে। তো আমাদের দুইটা ক্যাটাগরি, সবগুলো ক্যাটাগরিকে মাথায় চিন্তা করেই কিন্তু আমাদের এই টিউটোরিয়ালগুলো তৈরি করা, যার কারণে এখানে আমাকে অনেক কিছু ডিটেইলি বলতে হচ্ছে। ওকে, দেন হচ্ছে ক্যালকুলেট ফাইনাল পাম্প ক্যাপাসিটি। তারপর আমরা পাম্পের ক্যাপাসিটিটা কত হয়, অথবা ফ্লো রেট কত, প্রেসার কত লাগবে আমার এই সিস্টেমের জন্য, সেটা আমরা ক্যালকুলেশন করব। তো এই হলো আমাদের 8টা ধাপ। এই 8টা ধাপ ফলো করে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড সিস্টেম ডিজাইন করব আজকে আমরা প্রপার স্ট্যান্ডার্ড মেনটেন করে। তো চলুন প্রথমে আমাদের যেই স্টেপটা রয়েছে সেই স্টেপটা প্রথমে কি, যে চুজ দ্য টাইপ অফ ক্লাসেস অফ স্ট্যান্ডার্ড সিস্টেম। অর্থাৎ আমার যে প্রজেক্টটাতে আমি স্ট্যান্ডার্ড সিস্টেম ডিজাইন করব সেখানে অ্যাকচুয়ালি কোন ক্লাস ইউজ করব, দেখি ক্লাস 1 ইউজ করব, ক্লাস 2 ইউজ করব, না ক্লাস 3 ইউজ করব, এই জিনিসটা কিন্তু আমাকে আগে সিলেক্ট করতেই হবে। কারণ এইটার উপর ডিপেন্ড করে আমার নেক্সট, আপনারা দেখেছেন যে অনেকগুলো জিনিস আমাদেরকে এখানে ডিপেন্ড করে। তো এই যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এইটার জন্য আমি আমার আগের যে টিউটোরিয়ালটা, জাস্ট ফায়ার 23 যে টিউটোরিয়ালটা, সেইখানে কিন্তু আপনাদেরকে আমি এই যে রুলসটা রয়েছে, তো এই ক্লাস সিলেক্ট করার জন্য আমি যে আমার যে আগের একটা টিউটোরিয়াল রয়েছে সেই টিউটোরিয়ালে কিন্তু আমি আপনাদেরকে এই রুলসটা সম্পর্কে আলোচনা করেছি, যে রিকোয়ার্ড টাইপ অফ সিস্টেম, অর্থাৎ কোন জায়গায় আমরা কোন সিস্টেমটা ইউজ করব। তো যেমন এখানে ক্লাস 1 এর কথা, আমি জাস্ট এটা নিয়ে আমি আসলে ডিটেইলে এখন আলোচনা করব না। এটা আপনারা যারা ডিটেইলি একটু আপনারা ব্যাগে আমার আগের টিউটোরিয়ালটা দেখে আসবেন, সেখানে কিন্তু এটা নিয়ে ডিটেইলস বলা আছে। আমি জাস্ট এখানে জাস্ট ক্লাস 1 নিয়ে যদি কথা বলি, যে Class 1 standard system in building classified as high-rise building shall be automatic or semi-automatic। তার মানে কি, এই যে ক্লাস 1 যে স্ট্যান্ড পাইপটা, এইটা হচ্ছে কি হাই রাইজ বিল্ডিং এর জন্য ইউজ করা যাবে, এবং হাই রাইজ বিল্ডিং এ যখন আমরা ইউজ করব তখন কিন্তু আমাদের অবশ্যই এটা অটোমেটিক অথবা সেমি অটোমেটিক আমরা দিতে পারবো। আমরা কিন্তু ম্যানুয়াল অথবা এই জিনিসগুলো কিন্তু আমরা দিতে ম্যানুয়াল সিস্টেম কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো না, ঠিক আছে। তাহলে ক্লাস 1 স্ট্যান্ড পাইপটা কিন্তু আমরা হাই রাইজ বিল্ডিং ইউজ করব, ঠিক আছে। এখন তাছাড়াও আরো আমাদের কিছু হিংস আছে, যেমন এইখানে একদম প্রাইমারি লেভেলে যেটা বলা হয়েছে যে ক্লাস 1 সিস্টেমটা হচ্ছে কি আমাদের 2.5 ইঞ্চ হোজ কানেকশন টু সাপ্লাই ওয়াটার ফর ইউজ ফায়ার ডিপার্টমেন্ট। অর্থাৎ আমাদের যে জায়গাগুলোতে আমাদের ফায়ার সার্ভিস খুব ইজিলিতে আমাদের কি করতে পারে, চলে আসতে পারে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা ক্লাস 1 সিস্টেম কিন্তু আমরা দিতে পারবো। কারণ ফায়ার ডিপার্টমেন্ট সবচেয়ে ভালো হয় যদি ফায়ার হয়, ফায়ার ডিপার্টমেন্ট যদি আমাদেরকে কি করে, হেল্প করে, তাহলেই কিন্তু আমরা একমাত্র ক্লাস 1 সিস্টেমটা করব এবং আমরা ইউজ করব। এবং যেই জায়গাগুলোতে হচ্ছে আমরা মনে করব যে আমাদের এখানে শুধু
ট্রেন পার্সন এবং ফায়ার সার্ভিস বা যেই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের নর্মালি সে শুধু ট্রেন পার্সোনাল, আপনারা যদি ট্রেন পার্সন অর্থাৎ ফায়ার ডিপার্টমেন্ট ছাড়া যদি মনে হয় যে আপনার বিল্ডিং এ ট্রেন পার্সন আছে তারা এটা ইউজ করবে, সেই সব জায়গাগুলো হচ্ছে ক্লাস 2। এবং ক্লাস 3 হচ্ছে কি, ক্লাস 3 হচ্ছে আমাদের হচ্ছে যেখানে অনেক লার্জার ভলিউম ওয়াটার প্রয়োজন, অর্থাৎ এখানে অনেক বিশাল ক্যাপাসিটি, এখানে সাধারণ জনগণের আনাগোনা আছে, ফায়ার ডিপার্টমেন্ট কানেকশন, ফায়ার ডিপার্টমেন্ট আসবে, অথবা এখানে সাধারণ মানুষজন এসে চাইলে এখানে আগুন নিভানোটা ইম্পর্টেন্ট, অর্থাৎ যদি দ্রুত হচ্ছে আমার ফায়ারটাকে সাপ্রেশন করা প্রয়োজন, সেই সব জায়গাগুলোতে কিন্তু ক্লাস 3 সিস্টেমটা আমরা ইউজ করতে পারি। তো এখন কথা হচ্ছে যে আমাদের যে এই যে ক্লোজগুলা এনএপিএ, বিএনবিসি কোথাও কিন্তু ডিরেক্টলি বলে নাই যে এই জায়গাতেই, একমাত্র এই জায়গাতেই ক্লাস 1 আপনারা ইউজ করুন অথবা ক্লাস 3টা ইউজ করুন, কিন্তু কিছু হিংস দিয়ে দিয়েছে, ওই হিংস গুলো ধরে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এই যে সবগুলো হিংস এনএপিএ 14, বিএনবিসি এবং হচ্ছে আমাদের এবং এক্সপিরিয়েন্স থেকে, কাজের অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাকে কিছু জিনিস আমি একটু আইডেন্টিফাই করে আলাদা করে এখানে আপনাদের জন্য শেয়ার করেছি। হয়তোবা এর বাইরেও আরো অনেক কিছু থাকতে পারে, বাট আপনারা সেগুলো আপনারা অ্যাড করে নেবেন। বাট আমি এখানে যেটা মনে করছি যে যদি হাই রাইজ বিল্ডিং এর কথা, কারণ আমি বারবার ক্লাস 1 এর কথা দেখেছি যে হাই রাইজ বিল্ডিং যদি হয় অর্থাৎ গ্রেটার দেন 75 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো যে ক্লাস 1 ইউজ করতে পারবো। এই যে ক্লাস 1, এই ক্লাসটা মনে হচ্ছে যে আপনি যে প্রজেক্টের জন্য হচ্ছে সিস্টেম ডিজাইন করতে চাচ্ছেন সেখানে যদি সেটা হাই রাইজ বিল্ডিং হয়, ঠিক, এবং হাই রাইজ বিল্ডিং মানে হচ্ছে গ্রেটার দেন 75 ফিট হয়, তাহলে আপনি চোখ বুঝে সেখানে কি করবেন, ক্লাস 1 আপনাকে রিকমেন্ড করতে হবে। এবং কোনো বিল্ডিং এ যদি আপনি মনে করেন যে প্রজেক্টে আপনি ডিজাইন করবেন সেখানে যদি আপনার স্ট্যান্ড পাইপ এবং হচ্ছে স্প্রিংলার কম্বাইন্ড সিস্টেম থাকে, তাহলে অবশ্যই আপনাকে ক্লাস 1 সিস্টেম দিতে হবে। ওকে, তাছাড়া আমাদের হচ্ছে যে আপনার হচ্ছে পার্কিং, গ্যারেজ, লার্জ ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল বিল্ডিং, এইসব জায়গাগুলোতে কিন্তু আপনি ক্লাস 1 সিস্টেম ইউজ করতে পারেন। তাছাড়া ক্লাস 1 সিস্টেম যেটা বলেছে যে আপনি যদি মনে করেন আপনার যে প্রজেক্টটা সেখানে খুব ইজিলি হচ্ছে ফায়ার ফাইটিং অর্থাৎ ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারে, সেই লোকেশন যদি হয় আপনার প্রজেক্টটা, তাহলে সেখানে ক্লাস 1টা আপনি প্রেফার করতে পারেন, এবং সেটা যদি অবশ্যই হাই রাইজ বিল্ডিং হয়ে থাকে। দেন হচ্ছে ক্লাস 2, ক্লাস 2টা হচ্ছে বিল্ডিং হাইট কম্পারেটিভলি লো, অর্থাৎ নন হাই রাইজ বিল্ডিং, অর্থাৎ আপনার যদি লেস দেন 75 ফিটের নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্লাস 2 কি করতে পারেন, রিকমেন্ড করতে পারেন। এবং সেখানে হচ্ছে তারপরে যেটা হচ্ছে লাইট হ্যাজার্ড অথবা অর্ডিনারি হ্যাজার্ড, অর্থাৎ আপনার এখানে হ্যাজার্ডের এত বেশি একটা হ্যাজার্ড নাই, ঠিক আছে, খুব লাইট হ্যাজার্ড অথবা অর্ডিনারি হ্যাজার্ড, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ক্লাস 2 ইউজ করতে পারেন। তার এইসব জিনিসগুলো যদি আমরা বলি, এক্সাম্পল যেমন হোটেল, স্কুল, অফিস, এইসব জায়গাগুলোতে কি করতে পারেন, ক্লাস 2 ইউজ করতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে ক্লাস 3, ক্লাস 3 কি, হাই রাইজ এন্ড কমপ্লেক্স বিল্ডিং, অর্থাৎ হাই রাইজ এবং কমপ্লেক্স বিল্ডিং কি বন্ধু ফ্রেন্ডস, যেমন কমার্শিয়াল বিল্ডিং, যে কমার্শিয়াল বিল্ডিং এর একটা পার্ট অফিস টফিস বা অনেক কিছু, আরেকটা পার্ট আমার শপিং মল, এই ধরনের যদি কমপ্লেক্সিটি থাকে আমার, হ্যাঁ, বিল্ডিং এর মধ্যে, হ্যাঁ, সেই সব জায়গাগুলোতে ক্লাস 3 কিন্তু আপনি ইউজ করতে হবে। তাছাড়া অ্যাসেম্বলি পয়েন্ট গুলো বলতে আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, এখানে এক্সাম্পল গুলো আমি দিয়েছি, যেমন শপিং মল, তারপরে এয়ারপোর্টস, মেট্রো রেল, স্টেডিয়াম, অর্থাৎ যেসব জায়গাগুলোতে পাবলিক হচ্ছে প্রচুর আনাগোনা থাকে, সেই সব জায়গাগুলোতে কিন্তু আপনি ক্লাস 3 ইউজ করতে পারেন। কারণ কি, ক্লাস 3তে আমরা জানি কি যে দুইটা আমাদের হোস্ট কানেকশন থাকবে, তাই না, আমাদের ক্লাস 1 এবং ক্লাস 2। তো ক্লাস 1 হচ্ছে ফায়ার সার্ভিস। অনেক সময় হয় কি যে এই ধরনের যেই লোকেশনগুলো, এই লোকেশনগুলোতে আপনার কিন্তু দেখা যায় যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট আসতে একটু দেরি হবে, তো সেক্ষেত্রে যদি আপনার ট্রেন পার্সন থাকে, যেহেতু ওগুলো খুব সেন্সিটিভ জায়গা, তাহলে সেক্ষেত্রে আপনার ট্রেন পার্সনই কিন্তু আগে আপনার ফায়ারটা রেসপন্স শুরু করতে পারে, ইনিশিয়েট করতে পারে। তো সেক্ষেত্রে হয়তো বা যদি ভালো হয়, ভাগ্য ভালো হয়, ছোট আকারে থাকে ফায়ারটা, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেন পার্সন কিন্তু আপনি চাইলে কিন্তু সেটা আগুনটাকে নিভাতে পারে। তো সেই হিসাবে কিন্তু আমাদের এখানে ক্লাস 3টা ইউজ করতে হতে পারে। তো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমি ঘাটাঘাটি করে আমার অভিজ্ঞতাটা যেটা বলতে চাচ্ছি যে আপনারা চাইলে কিন্তু এই যে নর্মস গুলো বা রুলস গুলো পড়ে আপনাদের হচ্ছে যে কিছু লোকাল অথরিটিসও আপনাদের অ্যাপ্রুভাল লাগবে, অর্থাৎ আপনি চাইলে, যেমন ধরেন আপনার একটা বিল্ডিং হাই রাইজ বিল্ডিং, বাট এটা ধরেন আপনার সেই নবপুরে কোন একটা জায়গায়, অর্থাৎ সেখানে অ্যাক্সেসের খুব মানে ঝামেলা, বাট এটা কমার্শিয়াল বিল্ডিং, এখানে হচ্ছে আপনার ধরেন এই জায়গাতে ধরেন আপনার কোনো ধরনের বাইরে পাবলিকলি কোনো অ্যাসেম্বলি পয়েন্ট নাই, হ্যাঁ, মানে পাবলিকের এত আনাগোনা নাই, বাট এটা হাই রাইজ বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং,
এখন আপনাকে চিন্তা করেন যদি ওখানে ফায়ার ইনসিডেন্ট হয়, তাহলে কিন্তু আমাদের ফায়ার ডিপার্টমেন্টের যারা আছে, মানে ফায়ার সার্ভিসের যারা আছে, এখানে গাড়ি ঢুকতে অনেক লেট হতে পারে, তাই না? কারণ এখানে অ্যাক্সেসটা খুব কঠিন। ওইসব জায়গাগুলো আপনার যদি ক্লাস 3 ইউজ করেন, তাহলে দেখা যাবে কি যে আপনার ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টের লোকজন আসার আগে আপনার বিল্ডিং এ যদি ট্রেন পার্সন থাকে, তাহলে সেই ট্রেন পার্সনরা কিন্তু প্রথমে আপনার আগুন নিবানের কাজটা শুরু করতে পারে। তো এইসব জিনিসগুলো চিন্তা করে কিন্তু আমাদের অথরিটি হ্যাভিং জুরিসডিকশন অনেক কিছু কি করে চেঞ্জ করে থাকে। তো এই হলো বন্ধুরা, আমরা চাইলে এইভাবে কিন্তু ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি।